জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন সোমবার দেশে উদযাপন হবে ঈদুল আজহা। ব্যাংকে অর্থ ফেরাতেই কালো টাকা সাদা করার সুযোগ। জরুরি সরকার চাওয়া লোকদের কিছুই ভালো লাগে না বললেন প্রধানমন্ত্রী। কালো টাকা সাদার সুযোগ হবে না সাবেক আইজিপি বেনজিরের, বলছে এনবিআর। শীঘ্রই কমবে মূল্যস্ফীতি, দাবি অর্থমন্ত্রীর। বাজেট উচ্চাভিলাষী মন্তব্য সিপিডির। চুরি দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট, অভিযোগ মির্জা ফখরুলের। কালো টাকা সাদার সুযোগ অসততাকে উৎসাহিত করে, মন্তব্য ব্যারিস্টার জমির উদ্দিনের। বাজেটে দাম কমার কথা বলা হলেও নিত্যপণ্যের বাজারে উল্টা চিত্র। ক্রেতারা বিরক্ত, সপ্তাহ দুয়েক অপেক্ষার পরামর্শ বিক্রেতাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 17 জুন সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি 1445 সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনে এই বৈঠক হয়। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন। নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় 16 জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। রংপুর বিভাগের পীরগাছা শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 25শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 8 জুন 2024 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1445 হিজরি সালের পবিত্র জিলহজ মাস ঘোষণা শুরু হবে। প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1445 হিজরি 3রা আষাঢ় 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। মূল্যস্ফীতির কথা মাথায় রেখে মানুষের কষ্ট লাঘবে সব দিক বিবেচনা করে বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো কিছুই ভালো লাগে না, তারাই বাজেট নিয়ে সমালোচনা করছে। জরুরি সরকার না আসলে তাদের মূল্যায়ন হয় না বলেই তারা এসব বলে বেড়ায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ বলেও জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামানের রিপোর্ট। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাঙালির মুক্তি অর্জনে ঐতিহাসিক 6 দফার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশের মানুষকে এছাড়া টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট নিয়ে বিস্তারিত কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বাজেটের আকার তেমন বাড়েনি, কারণ মূল্যস্ফীতির কারণে মানুষের কষ্ট লাঘবের কথা মাথায় রেখে বাজেট দেয়া হয়েছে। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের মানুষকে খাওয়াতে হবে আগে, আমার রিজার্ভ কত আছে না আছে সেটা বিবেচনা, আর দেশের মানুষের চাহিদাটা আবার পূরণ করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা পানির মতো টাকা খরচ করেছি। অনেকে হিসাব করেন আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়। মাশাআল্লাহ, আসলে খুশি ছিল, তত্ত্বাবধায়ক সরকার আমাদের খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে। মূল্যায়ন তো আমরা দেখেছি সেই কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। কালো টাকা সাদা করার সুযোগের কারণ ব্যাখ্যা সহ বাজেটের আরো বিভিন্ন দিকের যৌক্তিকতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক,
জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো। এছাড়া প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকার প্রধান। এই যে পরিবর্তন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আর যেন নির্বাচন না হয় সেই চক্রান্ত করে। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। শেখ হাসিনা বলেন, নির্বাচন বানচালের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের সাথে বিএনপি যুক্ত ছিল বলেই তারা নির্বাচনে আসেনি। এমনকি নির্বাচনের পরও নতুন করে ষড়যন্ত্র ছিল, তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন সরকার করতে পেরেছে। বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলা করে তার সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল যেন নির্বাচনটাই না হয়, যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। আর সেই জন্য বিরোধী দল ইলেকশনে আসবে না, কারণ তারা জানে ইলেকশন তো হবেই না। বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব, আর ওই হেরে যাওয়ার ভয় বারবার ইলেকশন থেকে পিছিয়ে যায়, আর ইলেকশন যাতে না হয় সেই চক্রান্ত করে। এই চক্রান্ত তো ওদের, যাদের চক্রান্তের মধ্য দিয়ে জন্ম, তারা তো চক্রান্তই করবে, মানুষের ভাগ্য নিয়ে খেলবে। এটাই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এইগুলি তো ছিল, হাওয়া ভবন, এই সবই ছিল তাদের কর্মকাণ্ড। প্রস্তাবিত বাজেট জনগণকে স্বস্তি দেবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দাবি করেন, বাজেটে কর কমানোর ফলে এ বছরই মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর নির্ভরতা নিয়ে টেনশনের কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম জানিয়েছেন, অর্থ পাচার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। রিপোর্ট জিয়াউল হক সবুজের। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 6 মন্ত্রী, 1 উপদেষ্টা, 2 জন প্রতিমন্ত্রী এবং 4 সরকারি কর্মকর্তা নিয়ে একই মঞ্চে বসেন তিনি। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দাবি করেন, বাজেটে ব্যাংক ঋণের উপর নির্ভরতা নিয়ে টেনশনের কিছু নেই। সব সরকারই করে এবং উন্নত দেশে এর পরিমাণ অনেক বেশি। আমরা তো এবার 5% মধ্যে এটাকে ধরে রেখেছি, কাজে এটা এত কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়। তো এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। 10টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে, 19টি পণ্যের সম্পূরক মূল্য প্রত্যাহার করা হয়েছে, 172টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে। এটা কিন্তু পর্যায়ক্রমে এই শুল্কগুলি হ্রাস করা হচ্ছে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে প্রাইসের উপরে। অনুষ্ঠানে বেশিরভাগ প্রশ্নের উত্তর নিজে না দিয়ে অন্যের দিকে ঠেলে দেন অর্থমন্ত্রী। সরাসরি জবাব দেননি কালো টাকা সাদা করার সুযোগ প্রশ্নেরও। তবে এনবিআর চেয়ারম্যান জানান, নানা কারণে থাকা অপ্রদর্শিত অর্থ সাদা করতে দেয়া হয়েছে এই সুযোগ। মামলার কারণে সাবেক আইজিপি বেনজির আহমেদ এই সুযোগ পাবেন না। আমরা কথা বলি কালো টাকা আলাদা প্রশ্রয় দেওয়া হচ্ছে। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজেই ব্যয় করে ফেলেন। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। সো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে একটি সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছি। আগাম করে বলা যে না তাকে আমরা জেলে দিব, ফাঁসি দিব, সেটাও সঠিক নয়। সে যতই অপরাধ করুক, বাংলাদেশের এক নাগরিক, তো নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই এর সম্পন্ন করবে। সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান অর্থমন্ত্রী। দাবি করেন, সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দে কোনো গোজামিল দেয়নি সরকার। আমরা তো কোনো রাজঘাট করিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিশেষ পরিস্থিতিতেও প্রস্তাবিত বাজেট গতানুগতিক, লক্ষ্য সুনির্দিষ্ট নয়, আর বাজেটে নেওয়া পদক্ষেপগুলো অপর্যাপ্ত ও দুর্বল বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গবেষণা সংস্থাটি বলছে,
জিডিপি অর্জন কিংবা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা কোনোটিই অর্জিত হবে না 2024-25 অর্থ বছরে। সরকারি ব্যয় কমানোর পদক্ষেপ না নিয়ে জনগণের ক্ষেত্রে ব্যয় কমানোর নীতিকে জনগণের জন্য দুর্ভাগ্যজনক বলছে সিপিডি। প্রশ্ন তোলা হয় কালো টাকা সাদা করার সুযোগ নিয়েও। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে পর্যালোচনা প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে সিপিডি। কিভাবে কোথা থেকে সেটা আসবে সেই সিপিডি বলছে রাজস্ব আদায় পরিকল্পনা বাস্তবসম্মত নয়। সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাও চিন্তার বিষয়। দেশের দুর্বল অর্থনৈতিক অবস্থা মেনে নিয়ে বাস্তবতা নিরিখে বাজেট প্রণয়ন করাই যৌক্তিক হতো। সংকটময় চ্যালেঞ্জিং সময়ে এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। ব্যাংকিং খাত থেকে যে ঋণ নিলে তাহলে পরবর্তীতে যখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ বা চাহিদা বাড়বে তখন তারা কি সেখান থেকে ঋণ পাবে কিনা, এটি একটি চিন্তার বিষয়। বাজেট প্রণয়নে যে ধরনের মুনশিয়ানা প্রত্যাশা করেছিলাম সেই মুনশিয়ানা দেখাতে নতুন এই চিফ এক্সিকিউটিভ যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন তারা আসলে সেটি দেখাতে পারেননি। সুতরাং এটা একদিক থেকে জনগণের জন্য একটা দুর্ভাগ্যের কারণ। দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজস্ব নীতি অনেক ক্ষেত্রেই এখন ব্যক্তি নির্ভর, কারো কোনো গোষ্ঠী নির্ভর রাজস্ব নীতিতে পরিণত হয়েছে। এই বর্তমান সরকার ইলেকশন ম্যানিফেস্টোতে যে ধরনের কথাবার্তা বলেছিলেন তার আসলে খুব কমই আমরা এবারে বাজেট বক্তৃতায়, মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আমরা সেটা রিফ্লেকশন দেখেছি। সিপিডির সম্মানীয় বলে ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বৈধ উপায়ে আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কর 30%, অথচ 15% কর দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ সামাজিক ন্যায্যতা নষ্ট করে। খেলাপি থেকে শুরু করে দেশের থেকে টাকা পাচার থেকে শুরু করে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব, নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব? এইটার একটা দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে এবং বাজেটে আমরা দেখলাম যে কোন দিকে সেটা গেল। তো এটা খুবই দুঃখজনক। ট্যাক্সের টাকা দিয়ে সে সাদা করে ফেললো, কিন্তু দুদক হয়তো তাকে ধরতে পারে, হ্যাঁ, এরকম একটা আশঙ্কা কিন্তু ছিল। এইবারে কিন্তু সেইটাও একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। মেগা প্রকল্প দিয়ে অর্থনৈতিক লক্ষ্য পূরণ হচ্ছে কিনা সে মূল্যায়নের সময় এসেছে বলছে সিপিডি। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে কালো টাকা সাদা করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। বিএনপি মহাসচিব কথা বলেন প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা। ক্যাপিটাল মিশনের উপর ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। ভারতের নির্বাচনের বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400-র বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদের যে ইচ্ছিত লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের রুখে দিয়েছে। এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ, এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থেই ইনস্টিটিউশন ডেভেলপ করার লাভ। একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে। আমাদের সব কিছু ভেঙে দিয়েছে না,
কিচ্ছু রাখেনি। নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা তাকে নষ্ট করেছে, আপনার প্রেসের মিডিয়ার যে স্বাধীনতা তাকে ধ্বংস করে দিয়েছে, আমলাতন্ত্রকে পুরোপুরিভাবে কক্ষিগত করেছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর স্মরণ সভায় তিনি একথা বলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বৈধ আয়ে 30% কর আরোপ আর কালো টাকার উপর 15% কর আরোপের প্রস্তাব অগ্রহণযোগ্য ও অনৈতিক। এটা সরকার দুর্নীতি বিরোধী অবস্থানের ক্ষেত্রে জনগণকে ভুল বার্তা দেবে, মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। ব্যাংকিং খাত সংস্কার, মুদ্রাস্ফীতি কমানোর ব্যাপারে বাজেটে আসার কোনো কথা নেই বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। ইমরুল কায়েসের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া দেয় উন্নয়ন সমন্বয়। রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট অনেকটাই বাস্তবসম্মত, তবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন তিনি। বলেন, এতে বৈধ করদাতারা অনুৎসাহিত হবে। কালো টাকা নিয়ে প্রশ্ন উঠেছে, এটাও আমরা বলেছি যে নৈতিক দিক থেকে এটা খুব ভালো বার্তা দিচ্ছে না, এবং আমরা আশা করব যে সরকার এই বিষয়টি ভাববেন। সরকার হয়তো ভাবছে যে যেহেতু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কম, যেহেতু আমাদের বর্তমান ফরেন এক্সচেঞ্জ অবস্থাও খারাপ, সুতরাং এটা খুলে দিলে হয়তো বিদেশ থেকে অনেক ডলার চলে আসবে, কিন্তু আমাদের অভিজ্ঞতা তা বলে না। গত কয়েক বছর থেকেই আমরা এরকম সুযোগ দিয়ে দেখেছি যে সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক তারা কিন্তু দেশের টাকা ফেরত আনে না, সেইভাবে শুধু শুধু সরকারের বদনাম হয়। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, মানব সম্পদ খাত, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। এতে গরিব মানুষের কষ্ট লাঘব হবে বলে অভিমত তাদের। আমাদের যে প্রত্যাশা সেটা আসলে পূরণ করেনি। এই হিসাবে যে আমাদের যদি আমরা দেখি বিভিন্ন দেশের যে স্ট্যান্ডার্ড বা আমাদের আশেপাশের দেশে স্বাস্থ্য খাতে কিন্তু ন্যাশনাল বাজেটের প্রায় 15% বরাদ্দের কথা বলা হয়েছে। সেখানে বিগত 10 বছর ধরে আমরা স্বাস্থ্য খাতে কিন্তু 5% আশেপাশে বাজেট দেখছি। সাধারণ মানুষের পক্ষে কি বাজেট তার অর্থ বরাদ্দ দিতে পারছে, সেটির প্রতিফলন কিন্তু মানব সম্পদ উন্নয়নের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষা, স্বাস্থ্য প্রশ্নে এবং সামাজিক খাতের প্রশ্নে, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশ্নে মুদ্রাস্ফীতি যেটি ঘটছে সেটি অব্যবস্থাপনার ফল, কারণ সরকারি খরচ তো বাড়ছে, সেখানে কমানোর তো আমরা চেষ্টা দেখছি না। এবারে বাজেট বাস্তবায়নে সরকারকে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে বলে মনে করেন বক্তারা। নতুন করে আমাদের ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে দাম কমার কথা বলা হলেও দাম কমার কোনো প্রভাব নেই বাজারে। বিক্রেতাদের ধারণা, দামে প্রভাব পড়তে পারে 1 সপ্তাহ থেকে 15 দিন পর। তবে ক্রেতারা বলছেন, বাড়ার কথা বললে তাৎক্ষণিক তা কার্যকর হলেও কমার বেলায় তার উল্টো। এদিকে ঈদকে সামনে রেখে অস্থির মশলার বাজার আবারও চড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। 15 থেকে 20 টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম। মাছের বাজারে অস্থিরতা থাকলেও কিছুটা কমতির দিকে মুরগির বাজার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। খাদ্য ও নিত্যপণ্যের দাম নিয়ে বরাবরই অভিযোগ সাধারণ মানুষের। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সবশেষ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.76। এবার সেই মূল্যস্ফীতি কমানোরই ইঙ্গিত এসেছে প্রস্তাবিত বাজেটে, যেখানে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু খাদ্যশস্য সরবরাহে উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব এসেছে। তবে প্রস্তাবিত বাজেটের কোনো প্রভাব নেই বাজারে। বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল, ভোজ্য তেল, মশলা সহ বেশ কিছু নিত্যপণ্য। বাজেটের প্রভাব নিয়ে ক্রেতা আর বিক্রেতার ভিন্ন মত। তো এখন পর্যন্ত এই বাজেটের কোনো প্রভাব পড়ে নাই বাজারে, আগে যা ছিল তাই। যেহেতুগুলো আইটেম কমার কথা বলে অর্ধেক মনে করেন কমাবে, অর্ধেক কমাবে না, স্বাধীনতা মতন আর কি। এগুলো তো বাজার দেখার কেউ নাই। তেলের দাম বাড়লে রাত্রে মার্কেটে চলে আসে, যখন কমানোর কথা বলে তখন সেটা আস্তে আস্তে 1 সপ্তাহ সময় লাগে, যে দিচ্ছি রেডি হতেছে। সামনে কোরবান দেখা যাচ্ছে 10 দিন বাকি, ঈদের 8-9 দিন আরও বাড়ার সম্ভাবনা আছে মশলা। মাছের বাজারে দেশীয় চাষের মাছের সরবরাহ বাড়লেও দামে খুব একটা প্রভাব নেই। তবে বিক্রেতারা বলছেন, ইলিশের দাম কেজিতে 200 টাকা কমেছে। রুই মাছ, কাতল মাছ 5 কেজি সাইজ, 4 কেজি সাইজ গত সপ্তাহে ছিল
500 টাকা, 450 টাকা, এই সপ্তাহে 400, 420। চাঁদপুরের এক কেজি সাইজের মাছটা বিক্রি করছি আপনার 1700-1800। আজকে এক কেজি সাইজের মাছটা বিক্রি করেছি আপনার 1500-1600। এই মাছ এটা আমি গত সপ্তাহে কিনছি রুই মাছ 350, 400, এটা 500 টাকা চাচ্ছে। শসা, টমেটো সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। তবে কমেছেও কিছু পণ্যের দাম। 200 টাকা মরিচ হলো কিনছে, 70 টাকা কেজি মরিচ হলো কিনছে, 150 টাকা আদা কিনছে, 350 টাকা আদাও কিনছে, মানুষ কিনছে, কাজে মানুষের কোনো সমস্যা নেই। এই করলা নিয়ে আসছিলাম মনে হয় গত সপ্তাহে নিয়ে আসছিলাম 20 থেকে 30 টাকা, এই সপ্তাহে নিয়ে এলাম 50 টাকা হারে কিনে। সরকারে না কমাইলে গরিব বাঁচবে কেমনে? কিছুটা কমে সোনালী মুরগি 320 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় নেপালে গ্রেফতার আসামি সিয়াম কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে। তারা সিয়ামকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি কথা বলেন। এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে এক হাটের গরু অন্য হাটে নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য উন্মোচন ও খুনিদের গ্রেফতারে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারতীয় পুলিশ। এরই মধ্যে এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও দেখানো হয়েছে। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, দুই দেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে। তবে ঘটনাস্থল আর হত্যা মামলাটি ভারতে হওয়ায় তদন্ত কাজে তাদের দাবি বেশি। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে। একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল, আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। এদিকে ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তার পাশাপাশি কোরবানির পশুর হাট কেন্দ্রিক সর্বোচ্চ নজরদারির কথা জানান ডিএমপি কমিশনার। বলেন, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা, যাতে এক হাটের গরু অন্য হাটে যেতে না পারে বা কেউ যদি জোর করে নেওয়ার চেষ্টা করে বা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয় সেটি ব্যবস্থা করবে। কোনো অনুমোদিত হাট নয়, কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে। যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা হবে। যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব, মানুষজন সহ। অনলাইন কেন্দ্রিক হাটে প্রতারণা ঠেকাতেও সতর্ক থাকবে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সিরাজুল আলম খান কোনো রহস্য মানব ছিলেন না, তিনি প্রকাশ্যে রাজনীতি করতেন। এ নিয়ে অপপ্রচার না করতে আহ্বান জানান তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় জাসদ সভাপতি একথা বলেন। স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু ও সিরাজুল আলম খানের সম্পর্ক নিয়ে অনেকেই অপপ্রচার করেন। এতে করে দুই নেতার কেউই সম্মানিত হন না, দুজনেই খাটো হন। জাসদ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর বহুমাত্রিক রাজনীতি বাস্তবায়নে সিরাজুল আলম খান ছিলেন মাঠের নেতা। সুতরাং আজকে যদি এইভাবে ভাগ করে ছোট বড় করার চেষ্টা হয়, তাতে সিরাজ ভাইও লাভবান হয় না, বঙ্গবন্ধু লাভবান হয় না। একটা মনে রাখবেন, মহানায়ক হয় তখনই যখন মাঠে কয়েকজন নায়ক থাকে। বঙ্গবন্ধু যদি মহানায়ক হয়, সিরাজ আলম খান একটা বড় নায়ক। বঙ্গবন্ধুর বহুমাত্রা রাজনৈতিক কৌশলের বাস্তবে প্রয়োগের একজন বলিষ্ঠ কারিগর সিরাজ আলম খান। কি গণ আন্দোলন, কি নির্বাচন, কি গণ অভ্যুত্থান, কি সশস্ত্র সংগ্রাম, সকল ক্ষেত্রেই সিরাজুল আলম খানের অতুলনীয় কিংবদন্তিতুল্য ভূমিকা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বাদ রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করে ওয়ারী থানা ছাত্রদল। মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, টিকাটুলি, আরকে মেশিন রোড হয়ে ব্রাদার্স ক্লাবে গিয়ে শেষ হয়। ইশরাক হোসেনের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও নিঃশর্ত মুক্তি চাওয়া হয়। ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক তৌকির আহমেদ হৃদয় নেতৃত্বে মিছিলে থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি ইসলাম নাইম, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মুন্না,
38 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক আবুল বাশার, 41 নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক, 39 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আকাশ সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জয় বাংলা বলে আগে বাড়ো, এই প্রতিপাদ্যে রাজধানীতে হয়ে গেল জয় বাংলা ম্যারাথন 2024 হাফ ম্যারাথন। এতে অংশ নেন 3500 দৌড়বিদ। 3 ঘন্টা 40 মিনিটের মধ্যে 21.95 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রতিযোগীদের। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার সহ টি শার্ট, মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। ম্যারাথনের আয়োজন করে পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব। ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে ফরিদপুরে। শহরের পুলিশ স্কয়ার মার্কেটের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই দেশে যে অনাচার চলছে তা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। সরকারের হাতে কোনো টাকা নেই, যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটের টাকাও যোগান দেওয়ার অবস্থা নেই। শতকরা 95 জন মানুষ ভোট না দিয়ে জানান দিয়েছে তারা বিরোধী দলের সাথে আছে। ময়মনসিংহে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক 7 জুন বাঙালির মুক্তির সনদ 6 দফা উপলক্ষে আলোচনা সভা করেছে কুমিল্লার দাউদকান্দির 2 নম্বর বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যত্ন ও আচরণ নিয়ে সেমিনার হয়েছে। বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। এ সময় তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনোদনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। মুখ্য আলোচক ছিলেন শিশু বিকাশ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর ফাইজ আহমেদ। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে বগুড়ায়। শহরের করোনেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক হাবিবুন নবী খান সোহেল, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ অন্যরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 17 জুন সোমবার দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। ব্যাংকে অর্থ ফেরাতে কালো টাকা সাদা করার সুযোগ। জরুরি সরকার চাওয়া লোকদের কিছুই ভালো লাগে না, বললেন প্রধানমন্ত্রী। কালো টাকা সাদার সুযোগ হবে না সাবেক আইজিপি বেনজিরের, বলছে এনবিআর। শীঘ্রই কমবে মূল্যস্ফীতি, দাবি অর্থমন্ত্রীর। বাজেট উচ্চাভিলাষী, মন্তব্য সিপিডির। চুরি দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট, অভিযোগ মির্জা ফখরুলের। কালো টাকা সাদার সুযোগ অসততাকে উৎসাহিত করে, মন্তব্য ব্যারিস্টার জমির উদ্দিনের। বাজেটে দাম কমার কথা বলা হলেও নিত্যপণ্যের বাজারে উল্টা চিত্র। ক্রেতারা বিরক্ত, সপ্তাহ দুয়েক অপেক্ষার পরামর্শ বিক্রেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।